আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় হাদি হত্যায় কারা জড়িত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, বেশ কয়েকদিন ধরে বিশেষ করে আমরা বলবো যে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের পরপরই এইটি নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে, আলোচনা চলেছে। তিনি একটি কথা বলেছেন যে তিনি যদি বলেন বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, মানে কি এমন তিনি জানেন যে ঘটনায় আসলে তিনি বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম ওমর হাদি, শরীফ ওসমান হাদির ভাই, তিনিও একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টটিও তিনি সরিয়ে নিয়েছেন। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয়ে দেখছি, বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই আমরা সীমান্তে এক ধরনের উত্তেজনা, একটা উদ্বেগের বিষয় আমরা দেখছি। সীমান্ত পাড়ে মানুষ যারা আছেন তারা প্রতিনিয়তই তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন। এবং রাতের অন্ধকারে আমরা সবশেষ দেখলাম যে বিজিবির যে প্রেস রিলিজ আছে, সেখানে বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় 10টি পুশিনের ঘটনা তারা প্রতিহত করেছেন। আমি প্রথমে ওসমান হাদির বিষয় দিয়ে শুরু করতে চাই যে আসলে এই বিষয়টা বলা হচ্ছে যে অনেকেই জানতেন, অমিত শাহ জানতেন, নরেন্দ্র মোদী জানতেন, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়গুলি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে এবং আমার সাথে আলোচকের শুভেচ্ছা। আমি ভাবছিলাম আপনি রাজ্জাকী ভাইদিককে দিয়ে শুরু করবেন, তো যেহেতু আমাকে দিয়ে শুরু করলেন, আমিও কয়েকটা পয়েন্ট ধরে বলি। প্রথমত, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি এখন বিচারাধীন, সুতরাং অবশ্যই সেটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা ব্যক্তিগতভাবে আসলে এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে নারী নক্ষত্র, তথ্য, উপাত্ত সবগুলো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। তারপরেও কিছু কথা শোনা, ঘটে যাওয়া কতগুলো ঘটনার বিশ্লেষণ, এর উপরে ভিত্তি করে দু একটা কথা বলা যায়। প্রথম জায়গাটা হচ্ছে, ওসমান হাদির হত্যাকাণ্ডটি বাংলাদেশের রাজনীতিতে নাড়িয়ে দিয়েছে। ওসমান হাদি বাংলাদেশের তরুণদের মধ্যে একটা তার ব্যক্তিগত আচরণ, কথাবার্তা দিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি করেছিল, ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছিলেন। আবার তার কতগুলো বক্তব্য, বিবৃতি সমালোচিত হয়েছে। তিনি সব মানুষের কাছে A to Z গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন তা না। জুলাই অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে লড়াই করেছে, অথবা জুলাই যোদ্ধা বলে যাদেরকে আমরা বলি, তাদের কাছে ওসমান হাদির এক ধরনের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা তৈরি করেছিল। আবার ওসমান হাদির মৃত্যুর পর অথবা মৃত্যুর আগে তাকে জনপ্রিয় করার ক্ষেত্রে সমসাময়িক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এক ধরনের হাইপও তৈরি করেছে। আমরা এই হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচন চাই, হত্যাকাণ্ডের বিচার চাই। তবে আমার যেটা ধারণা, যে ওসমান হাদিরকে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এটাকে নিয়ে দেশের ভিতরে প্রচুর রাজনীতি হয়েছে। কোনো তদন্ত ছাড়া সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তিনি যখন কোর্টে, হাসপাতালে ওসমান হাদির গুলিবিদ্ধ আহত হাদিকে দেখতে এসেছেন, তাকে এমনভাবে প্রশ্ন করা হয়েছে এবং তার দিকে যে ধরনের মবস তৈরি করা হয়েছে, তার ভেতর থেকে অনেকগুলো রহস্যময় আচরণ হাদির সহযোদ্ধা যারা তাদের ছিল। আবার ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব পরিচালিত হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সেই ইমোশনকে ব্যবহার করে, তার ভেতর থেকেও আপনি বলতে পারেন যে এটিকে কেউ কেউ তার রাজনৈতিক যে হিডেন এজেন্ডাগুলো ছিল, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি অথবা ছায়ানট, এর প্রতি যে একটা শ্রেণীর এখানে ক্ষোভ ছিল এবং সেটি ছিল রাজনৈতিক, তারা সেই ক্ষোভটার প্রশমন ঘটিয়েছে এই জায়গাগুলোকে আক্রমণের ভেতর থেকে। সুতরাং এটাও সাসপেক্ট করা যায় যে তারা এই ধরনের একটা পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করেছিল কিনা। আবার
ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমরা যে ফয়সালকে, ছাত্রলীগের নেতাকে দেখছি, সেই ফয়সালের তো একটা দীর্ঘ রাজনৈতিক পরিচয় আছে। ছাত্রলীগের পদধারী নেতা, একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, আবার জেল থেকে তিনি মুক্তি পেয়েছেন, আবার তিনি ওসমান হাদির সাথে একসাথে ঘুরেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের বহু নেতাকর্মী অপরাধীও আছে, নিরাপরাধও আছে। তারা জেলে গেছে, তাদের বাড়িতে হামলা হয়েছে, তাদেরকে ধরে পুলিশে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো তো ঘটেছে। ঠিক সেই জায়গাটায় এই যে ফয়সালকে কারা ডানার নিচে রেখে অন্তত ওই ঘটনা পর্যন্ত নিয়ে এসেছে, তদন্তের জায়গা এই জায়গাটায় বিস্তৃত হবে কিনা আমরা জানি না। এখন পর্যন্ত আমার ধারণা যে ওসমান হাদির হত্যাকাণ্ডটাকে কেন্দ্র করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। ওসমান হাদির ভাই তিনি যখন কাউকে কাউকে অভিযুক্ত করে তার ফেসবুক অভিযোগের তীরটা নিক্ষেপ করছেন, তখন আমি দেখছি তীরটা কোন দিকে যায়। যেদিকে গেলে আমার রাজনৈতিক সুবিধা হবে আমি তার কথা বলছি, আর যেদিকে গেলে আমি আমার পছন্দের দিকে যাচ্ছে কিনা, আমার পছন্দের কোনো পোলের দিকে যদি যায়, সঙ্গে সঙ্গে বলছি যে এটি সঠিক না, আমি চাইছি অন্য দিকে যাক। এই ওসমান হাদির ভাই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কতগুলো সুযোগ সুবিধা নিয়েছেন। প্রশ্ন হলো, এই যে সময় এসে তিনি জামাতের আমিরের একজন ব্যক্তিগত সহকারী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুললেন, আজকের সময়টা যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই সময়ের তুলনায় কমফোর্টেবল টাইমটা ছিল তার অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তিনি এই অভিযোগটা তখন কেন করলেন না, আজকে এসে অভিযোগটা তিনি কেন করছেন? অর্থাৎ এই জায়গাটায় যে যেভাবে পারছে তিনি এটিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আবার ওসমান হাদির বন্ধু বান্ধব যারা আছে, তার সহযোদ্ধা যারা আছে, তারা যে তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসছে অথবা যে তথ্যগুলো আমাদেরকে বিশ্বাস করতে বলছে, তার পেছনেও তাদেরও একটা নির্দিষ্ট রাজনীতি আছে। সব মিলিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডের যে রহস্য, এই রহস্যটা নিরপেক্ষভাবে বাজারে আসবে, বিচারের মুখোমুখি হবে, এই ভরসা আমার নেই। কারণ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর ভেতর থেকে অনেকে রাজনৈতিক সুবিধা নিতে চায়, এর ভেতর থেকে অনেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে, এবং এর ভেতর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা আছে। আপনি ভারত তো নিশ্চয়ই জানা, আমি ওই জায়গাটা আসবো, ওই জায়গাটা আসছি। মমতা ব্যানার্জির প্রসঙ্গটা আসবে, তার আগে আমি বলি ওসমান হাদির হত্যাকাণ্ডটি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে, উদ্দেশ্য থেকেই হত্যা। এই হত্যার সাথে এখানকার অনেকেই জড়িত আছে। তারা কারা? ক্রমশই নামগুলো বেরিয়ে আসছে। ওসমান হাদির ভাইয়ের যে অভিযোগ, এই অভিযোগটা আমি যে প্রশ্নটা তুললাম, যে তিনি তার জন্য সবথেকে নিরাপদ যে সময়টা, কমফোর্টেবল যে টাইমটা ছিল, তখন তিনি কেন তোলেননি, আজকে কেন তুলছেন, এটি যেমন বলছি। আবার ওসমান হাদির পরিবার, তার স্ত্রী বিভিন্ন সময়ে যে ধরনের অসহায়তার কথা বলেছেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যে জানাজা হলো, সেই জানাজায় কেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গেলেন না? সরকারের কারা ছিল? যে খুনিদের কথা আমরা বলছি, তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেল? কারা সহযোগিতা করেছিল? আওয়ামী লীগের লোকজনের কথা বলার চেষ্টা করা হচ্ছে। অনেকে বিজিবিকেও অ্যাটাক করার চেষ্টা করছে। বিজিবি কার অধীনে ছিল? দেশটা তখন কে চালিয়েছেন? আপনি একটার পর একটা ঘটনা যদি সামনে নিয়ে আসেন, তাহলে আমি তো সব থেকে বড় অভিযোগ করব আমাদের ওই সময় যে সরকার আছে, যে সরকারটা ছিল, সেই সরকারটাকে। এই কারণে অভিযুক্ত করব, একজন ফ্রিল্যান্স সাংবাদিক বিদেশে বসে তিনি একের পর এক ফেসবুক পোস্ট দিচ্ছেন, এখান থেকে সিএনজিতে উঠেছে খুনিরা, মোটরসাইকেল ওখানে রেখেছে, তিনি জানছেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানছে না? তো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানছে। গোয়েন্দা সংস্থাগুলো কি অমিত শাহ কন্ট্রোল করতো, নাকি জাহাঙ্গীর আলম চৌধুরীর অধীনে ছিল? তার অর্থ হলো, আপনি ভারতের যে অভিযোগ, এই অভিযোগ আমি উড়িয়ে দেই না। ভারত তার বিভিন্ন জায়গায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালায়। আপনার মনে আছে কিছুদিন আগে কানাডাতে
তারা খালিস্তান আন্দোলনের সাথে যুক্ত একজন শিখকে হত্যা করার পর ভারতের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছিল এবং সেটি নিয়ে তাদের মধ্যে যে সম্পর্কের পারদ অনেক নিচে নেমে এসেছিল, সুতরাং তাদের স্বার্থে যদি আঘাত লাগে, অন্তর্ঘাতমূলক তৎপরতা পরিচালনার ইতিহাস তাদের আছে। আমি তাদেরকে অভিযোগের বাইরে রাখছি না, কিন্তু আমি প্রশ্ন তুলছি যে আপনার বাড়ির মধ্যে উঠানে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে তারা চলে গেল, আপনি কেন তাদেরকে ধরলেন না? এবং যথেষ্ট সময় এখানে ছিল যখন একজন ফ্রিল্যান্স সাংবাদিক তিনি খুনিদের গতিবিধির কথা বলে দিচ্ছেন, সেই সময় আপনি সীমান্ত সিল করেননি কেন? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কেন তার জানাজায় অংশগ্রহণ করলেন না? এই বিষয়গুলো অবশ্যই যদি তদন্ত হয় নিরপেক্ষভাবে, অবশ্যই এই বিষয়গুলো সামনে আনতে হবে। মমতা ব্যানার্জির জায়গাটা আমি শেষ করে দিই। মমতা ব্যানার্জি হচ্ছে একজন স্ট্যান্ডবাজ রাজনীতিক। তিনি বিভিন্ন সময়, এটি প্রথম না, নানা সময়ে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তিনি আমাদের এপারের দিদির কাছ থেকে ওই টাঙ্গাইলের শাড়ি নিয়েছেন উপহার, ন্যাংরা আম উপহার নিয়েছেন, ইলিশ মাছ উপহার নিয়েছেন। তখন দিদির প্রতি তার কোনো ক্ষোভ বা ছিল না। আবার ঘটনাটি কতদিন পর, এতদিন পর তিনি এটি কেন ফাঁস করলেন? যখন পশ্চিমবঙ্গে তার রাজনীতি ক্রমশই ক্ষয়িষ্ণু হয়ে উঠছে, তিনি যখন এক ধরনের বিজেপির সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছেন, তখন তিনি এসে এই কথাটি বলছেন। তার অর্থ হচ্ছে যে তিনি এতদিন কেন বলেননি? তিনিও কি এর ভেতরে এই ঘোলা জলের মধ্যে মাছ শিকার করতে চাইছেন কিনা? কে কোন ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে এটা হয়তো রাজ্জাকি ভাই বলতে পারবেন বা আজ করতে পারবেন। আপনার কাছে কি মনে হয় আসলে পানি কে ঘোলা করছে, মাছ কে ধরতে চাইছে আসলে? আর প্রশ্ন আর করবেন কি, এটার আলোকিত বলতে হবে। এইটা শরীফুজ্জামান যা বলছে পুরোটাই বলে দিছে। এখানে আমার বলার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ টোটালটা আমরা যত কথাই বলি বাইরের থেকে আমাদের লোকমুখে শোনা, পত্রিকায় প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় আসা, তার ভিত্তিতে আমাদের দুইটা কথা বলা, এর বাইরে তো কিছু না। ইনফ্যাক্ট আপনি বলেন বাংলাদেশে কেন, পৃথিবীর সব দেশেই ঘটনা একটা ঘটে যায়, ঘটনা যে ঘটলো, ঘটার পর ঘটে যাওয়ার সাথে কারা জানে? যারা ঘটাইছে। অন্যরা তো তদন্ত করে বের করবে, কিন্তু যারা ঘটাইছে তারা জানে। কিন্তু যখন ঘটাইছে তখন হয়তো তারা চিন্তাই করে নাই যে এই ঘটনার এত বড় ইম্প্যাক্ট হবে। কারণ হাদি, যেটা সে বলে গেল যে হাদি একটা জেনারেশন তৈরি করছিল, এবং সেই জেনারেশনটা এরকম, হাদি ছিল আধিপত্যবাদী। এখন আধিপত্যবাদী বলতে সে কি মিন করছে সেটা আমরা সবাই জানি। পাশাপাশি হাদি কি করছে? ইনকলাব মঞ্চ করছে। হাদি কিন্তু এনসিপিতে যোগ দেয় নাই, ইনকলাব মঞ্চ করছে। ইনকলাব মঞ্চ, এবং সে একটা জেনারেশন তার পক্ষে ছিল। এখন সেটাকে কোন শক্তি কখন কিভাবে নিতে পারে সেগুলো আমাদের বিবেচনার বিষয় থাকতে হবে। হাদির ঘটনা ঘটে যাওয়ার পর এটা রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে, নাকি তাকে যখন হত্যা করা হয় তখনই রাজনৈতিক উদ্দেশ্য ছিল? দুইটা ব্যাপার। কিন্তু যদি রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করে তাহলে তার উত্থানটা হয়তো পছন্দ হয়নি, এই কারণে তাকে হত্যা করা। আর যদি পরে রাজনৈতিক বিষয় বানানো হয় তাহলে সে মারা যাওয়ার পর সেটাকে ক্যাশ করা। দুইভাবেই সে রাজনৈতিক। এখন আসেন, সে যেহেতু ইনকলাব মঞ্চ করে না, ইতিমধ্যে কিন্তু আপনার একটা পুলিশ রিপোর্ট হয়েছিল এই হাদি হত্যাকে নিয়ে, সেটা গত 15ই জানুয়ারি 2026-এ সাবমিট করা হয়েছিল। সেখানে নারাজি দেওয়া হয়েছে। ইনকলাব মঞ্চের মহাসচিব না সাধারণ সম্পাদক যেই হোক, জুবের নাকি জুবের, সে বোধহয় এটাকে নারাজি দিছে। নারাজি দেওয়ার মানে হচ্ছে এই যে পুলিশ রিপোর্টে যে বয়ানটা দেওয়া হয়েছে আমি তাটা এগ্রি করি না। এই তো এগ্রি না করার মানে হচ্ছে পুলিশ তো সেখানে একটা ঘটনার বিবরণ দিছে। তাইলে এটা রাজি না হওয়ার মানে এর বাইরে আর একটা ঘটনা আছে। সেই ঘটনা নিশ্চয়ই সে জানে। এই ঘটনাটা ঘটনা না মানে হচ্ছে আমার আর একটা ঘটনা জানতে হবে। তা না হলে পুলিশ যে ঘটনা দিয়ে বলবে সেটাই চূড়ান্ত। কিন্তু যেহেতু নারাজি দেওয়া হয়েছে তাহলে এটা একটা সোর্স যে কি ঘটছিল, এটা একটা সোর্স যে আপনি নারাজি দিছেন, কেন দিলেন, এই ঘটনার আড়ালের ঘটনা কি। আবার আসেন ফয়সাল সাহেব, যে ফয়সাল আসামি যিনি হত্যাকারী বলা হয়, এটা সে বলে গেছে শরীফ ভাই যে তাকে ধরা হইল মেঘালয় থেকে ক্রস করে, তারপরে তাকে পশ্চিমবঙ্গে দ্যাট ইজ কলকাতা পর্যন্ত নেওয়া হয়েছে।
এখন তার আগে সে 2 বার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পাইছে, সেটা সম্ভবত 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে একটা সেন্সিটিভ ইস্যু, যিনি গ্রেপ্তার হইলেন তাকে বলা হয় যে মানে পরাজিত শক্তি যেটা ছিল 5 আগস্টের সেই ঘরানার। তাহলে সে জামিন পাইছে, তাকে আওয়ামী ঘরানার কোনো লয়ার জামিন করার নাই, কারণ আওয়ামী ঘরানার লয়ার যারা দাঁড়াইলেই জামিন হবে তারা সেখানে নাই তখন দেশে, তাইলে তার জামিন করানো হয়েছে। যারা জামিন করানো হয়েছে সে যদি শুধু প্রফেশনাল দায়িত্বে কইরা থাকেন সেটা এক কথা, আর যদি সে তো আর্মস সহ তার বিরুদ্ধে আর্মসের মামলা ছিল, সেই অবস্থায় যদি তারপরেও সে জামিন পেয়ে যায়, সেখানে তো বুঝতে হবে তাহলে কি এই জামিনের পিছনে, কারণ সে একটা ক্ষমতাধর আসামি বোঝা যায়। কেননা উনি যে একজন জার্নালিস্টের কথা বলল, সে ধারাবাহিক বিবরণ দিতেছে, এখান থেকে মোটরসাইকেলে কিল করার পর ওই মোটরসাইকেল থুইয়া সিএনজি তুটলো, তারপরে জীব রক্ষিত ছিল, এইভাবে গিয়ে তাইলে বোঝা যায় তাকেও এই মামলার সাথে সম্পৃক্ত করা দরকার। কারণ এত বড় বয়ান সে কীভাবে জানলো, তার গতিবিধি পর্যন্ত সে জানছে। আমরা যেমন লাস্ট সিন অলওয়েজ যে একজন হত্যাকারীর সাথে লাস্টে কাকে দেখা গেছে, যে অমুকরে দেখা গেছে, আসামি না পারলে তারা জিজ্ঞাসাবাদ করা হয়। এটা কেন? এটা পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যেমন দেখবেন যে আমেরিকান সোলজার কোন কোন দেশ আশ্রয় দিচ্ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু ইরান হামলা করতেছে। কেন করতেছে? যে তুই আশ্রয় দিবি কেন? আমি বলছি এটা একটা ক্রিমিনাল থিওরি। তাই সেক্ষেত্রে সেই ফয়সাল সাহেব আসামি কিন্তু ধরা পড়ছে, ধরার পর কিন্তু আমরা আজও তাকে ফেরত আনতে পারি নাই। চেষ্টা চলছে, কূটনৈতিক না ঠিক আছে, আমরা আনতে পারি নাই। না আনতে পারি, আমরা এই জিনিসটা আনার চেষ্টা চলছিল, আমরা সে জায়গায় সীমিত ছিলাম। কিন্তু এই বিষয়টাকে চট করে আলোচনায় নিয়ে আসলো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। উনি সম্প্রতি বললেন হাদি হত্যার বিষয়, হাদি হত্যার যে আসামি, ওনার কাছ থেকে আমরা জানলাম মেঘালয় থেকে ঢুকে তারপরে পশ্চিমবঙ্গ, তখন নাকি ভারতের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেছেন এবং ফোন করে এমন কথা বলেছেন যে এইটার বিষয়টা বেশি বাইরে যেতে না যায় খবরটা, এইরকম এই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাকাণ্ডে ভারতকে জড়ায়ে ফেললেন ভারতের মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু জড়াই নেই। ভারতের সাবেক একটা মুখ্যমন্ত্রী জড়ায়ে ফেলছে এবং সেই আসামিটা এখন ভারতেই আছে এবং সম্ভবত পশ্চিমবঙ্গেই আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা কি জড়াবো? তার আগে তো তার দেশের লোকই তাকে জড়ায়ে দিল। এখন যে প্রশ্নটা আসে, আপনি কি তাহলে জড়াইতেন না, এইদেরকে জড়াতেন না যদি আপনি নির্বাচনে জয়লাভ করতেন? কারণ আপনি তো অনেক আগের থেকেই জানেন, তখন তো বলেননি। নির্বাচনে জয়লাভ করেন নাই কারণের পরে যদি বলে থাকেন, তাহলে কি আমরা ধরে নিব যে রাজনীতির যে থিওরি, যে কোনো গভর্নমেন্টকে আনস্টেবল করা, আপনি কি আনস্টেবল পার্ট হিসেবে দেখতেছেন এইটাকে? মানে আপনার যে পশ্চিমবঙ্গের সরকার, তাকে আনস্টেবল করা আপনার লক্ষ্য কিনা? যদি আনস্টেবল করার লক্ষ্য না হয়, যদি আমাদেরকে কোঅপারেট করার লক্ষ্য হয়, তাহলে তো আপনি আরও আগে এটা বলতে পারতেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি কি কখনো আমার এখানে যে প্রত্যাবর্তন চুক্তি, আসামি ফেরত দেওয়ার যে চুক্তি আছে, সেই মোতাবেক আপনি কি কখনো কোনো কথা বলছিলেন? আপনার ওই তখন ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন? আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করেছিলেন? করেননি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাটা নিয়ে আমরা আসি, আমরা একটা রিপোর্ট দিছি, সেই রিপোর্টটায় আমরা খুশি না, আমরা নারাজি দিছি। এখন আপনার আসামি আনার চেষ্টা আমরা করতেছি, আনলে জট খুলবে হয়তোবা। কিন্তু আপনি এখন এই মুহূর্তে আমার কাছে এই কথা বলা মানে একটা বললেন বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। তাহলে আপনাকে উত্তাল করাটা উদ্দেশ্য কিনা? আপনি বললে উত্তাল হয়ে যাবে, কথাটার মানে কি? আপনার দেশে উত্তাল হয়ে যাবে। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে তো বহু আগেই আপনার স্টেপ নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে যে চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক আসামিটাকে দিয়ে দেওয়া হোক। সেটা তো সেই স্টেপটা আপনি তখন নেননি। এখনও আপনি বলতেছেন অমিত শাহ কী বলছে সেটা বলেননি, বললে পরে উত্তাল হয়ে যাবে। মানে এটাকে আমরা কীভাবে নিব? আসলে আমাদের এই আঞ্চলিক রাজনীতি বলেন, আমার দেশের রাজনীতি বলেন, আমরা সব জায়গায় না আস্থাহীনতার জায়গায়। শরীফ ভাই যেটা বলছিলেন যে মমতা ব্যানার্জির স্ট্যান্ডবাজি, এটা কি সেরকম? আমি তো স্ট্যান্ডবাজি কথাটা তো উনি বলছেনই, তো একই কথাতে আমি রিপিট না করে আমি একই জিনিস বললাম যে আপনি তখন বললেন না কেন, বা আমার যে চুক্তি মোতাবেক ফেরত দেওয়ার কথা আমি সেটাও তো আপনি স্টেপ নিতে পারতেন। আমরা তো এইসব বিষয়ে আপনার মুখ থেকে কোনো কথা শুনিই নাই, এখন শুনতেছি। এখন যেমন আমার এখানে শুনতেছি যে জামাতের আমির সাহেবের একজন পিএসের নাম পাওয়া গেছে, সেটা কোত্থেকে? ওমর হাদি তার বড় ভাইয়ের
কি ফেসবুক স্ট্যাটাস থেকে তার নাম পাওয়া গেছে। এই পাশাপাশি এই বার্তাও আছে যে ঢাকা ৮ আসন যেটা ছিল সেইখানে সে নির্বাচনের প্রস্তুতি নিতেছিল এবং তার যে একটা জোয়ার হইতেছিল আমরা দেখতেছিলাম, সেখানে অনেকেই সন্দিহান হয়ে গেছে। কথিত আছে এরকমও যে 2 দল তাকে টানাটানি করতেছিল যে কে কাকে তাকে গিয়ে নমিনেশন দিবে, বাট ওটা তো ইনফ্যাক্ট মির্জা আব্বাস সাহেবের সিট, এবং তারপর যখন এই টানাটানি একটা কথিত, আমরা দালিলিকভাবে বলতে পারবো না, কথিত যখন ছিল, প্রমাণ নেই, হ্যাঁ প্রমাণ নেই কিন্তু কথিত ছিল, তা কথিত থাকলে তখন তীর দিয়ে দিল মির্জা আব্বাসের দিকে। উনি নাম বলেন না, আমি বললাম, এবং মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছিলেন। যত কথাই বলেন মির্জা আব্বাস সাহেব তো কাজটা ভালো করছেন, যে একটা লোক হত্যা হয়েছে আমি দেখতে গেছি, কিন্তু আপনারা তাকে দেখতে তো দেনই নাই, উপরন্তু যাচ্ছে তাই ব্যবহার করে তারাই দিচ্ছেন। তাহলে আজকে সেদিন যে মির্জা আব্বাসরে আপনারা ইয়ে করতে চাইছিলেন, সেই জায়গাটায় কি আপনারা থাকতে পারলেন? আজকে তো মির্জা আব্বাস ব্যক্তির চেয়ে তো মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তো এটাকে ডাইমেনশন চেঞ্জ করে দিলেন, প্লাস জামাতের আমিরের নাম আসলো। তার মানে কি এটা একটা নতুন দ্বার, অনেকগুলো ডাইমেনশন ওপেন হয়েছে। সুতরাং এটা তদন্ত করা আর সময় সাপেক্ষ হয়ে গেল এবং এটা একটা জটিল জায়গায় চলে গেল। কারণ আপনি এতগুলো ডাইমেনশন, জামাতের আমিরের ইয়ে পাওয়া গেল, ওমর হাদির বড় ভাইয়ের স্ট্যাটাস, এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সব কিছু যদি আপনি মিলান তাহলে বিষয়টা খুব জটিল একটা জায়গায় আমরা চলে গেলাম। আমার কাছে মনে হয় এটা চলতে থাকুক, যে তদন্ত চলুক, আমাদেরকে সামনের দিকে যাওয়া দরকার। আমরা সামনের দিকে কিভাবে যাব? জি, সামনের দিকে যেতে হবে, আমাকেও একটা ব্রেক নিতে হবে আর কি, ব্রেকের সময় হয়ে গেছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আমি শরীফ ভাইকে দিয়ে পর্যায়ে শুরু করতে চাই। এবার সীমান্তর দিকে একটু দৃষ্টি দিতে চাই। সীমান্তে এক ধরনের কি বলবো উদ্বেগ, উত্তেজনা কাজ করছে। দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছে, বিজিবি বিএসএফ, সেখানে পতাকা বৈঠকে খুব বেশি ফলপ্রসূ কোনো কিছু হয়নি। আমরা যে খবরগুলো আছে, বিজিবির যে প্রেস রিলিজ আজকে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 10টি তারা পুশিনের ঘটনা বিভিন্ন সীমান্তে, এবং আরও যেসব তথ্য আছে যে অনেক বাংলাদেশি তারা বলছে যে তাদেরকে সেখানে জড়ো করে রাখা হয়েছে, তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন যেটা, বা সবার প্রশ্ন যেটা, যে কোনো ধরনের দুই পক্ষ সরকারের কোনো আলোচনা ছাড়াই, কূটনৈতিক তৎপরতা ছাড়া রাত্রের বেলা কেন তাদেরকে পুশিনের চেষ্টা করা হয়, দিনে কেন নয়? ধন্যবাদ। তার সাথে আগের অংশের দুটো জায়গায় একটু আমি যুক্ত করে দিই। জি, প্রথমত ফয়সালের যে পরিচয়টা, খুনি ফয়সাল, সে ছাত্রলীগের নেতা ছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রাজাকে ভাই স্পষ্ট করে বলেছেন, তাকে জামিন করানো হয়েছে, এই ধরনের একটা বক্তব্য আসছে এবং এর জন্য বিএনপির একজন আইনজীবীকে অভিযুক্ত করা হয়, যা রাজ্জাকে ভাই জিজ্ঞেস করেছেন। এটি তার পেশাগত দায়িত্বের জায়গা থেকেও হতে পারে, অথবা তিনি অন্য কোনো কারণও হতে পারে। আমি ধরে নিচ্ছি যে এটা পেশাগত জায়গা থেকে তিনি করেছেন। একই সাথে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগের শাহজাহান খান তিনি জেলে আছেন, বা আওয়ামী লীগের অনেক নেতারা জেলে আছেন। আচ্ছা, কালকে যদি শাহজাহান খান জামিন পেয়ে যান, গতকালকে যেমনিভাবে সেলিন হায়াত আইভি জামিন পেয়েছেন, তো আপনি কি তার বাড়িতে গিয়ে বসে থাকবেন? জামিন পাওয়ার ভেতর থেকে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে আপনার যে অভিযোগ, সেই অভিযোগকে আপনি প্রত্যাহার করে নিচ্ছেন? নিশ্চয়ই না। তাহলে ফয়সাল ছাত্রলীগের নেতা, একজন মানে চিহ্নিত অপরাধী, তাকে বিএনপির একজন নেতা জামিন করার সঙ্গে সঙ্গে আমি তাকে সাথে নিয়ে ঘুরবো, মোটরসাইকেলে বেড়াবো, তারপরে তাকে নিয়ে মিছিল করব, এর ভেতরে কি কোনো রহস্য নেই? আমি ফয়সালকে দেখলাম যে ওসমান হাদি বা তার বন্ধু বান্ধব যারা তাদের সাথে ঘুরছে, এটা আমরা প্রকাশ্যে দেখছি। গোপনে আর কেউ কারো সাথে অন্য কারোর সঙ্গে ছিল কিনা এটি কি আমি জানি না। তার অর্থ হচ্ছে যে এদের অনেকের এমন কতগুলো কাজ, যে কাজগুলো আমরা জানতাম না বা আমরা দেখিনি, কিন্তু আজকের যে প্রেক্ষাপট এবং হত্যাকাণ্ডের যে প্রেক্ষাপট,
তার সাথে অনেকগুলো রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। বিএনপির একজন নেতা ফয়সালকে জামিনে মুক্ত করেছে কবে? ওসমান হাদির হত্যাকাণ্ডের বা গুলি করার আগের দিন বিকালবেলা না, তার অনেক আগে। তো বের করার সঙ্গে সঙ্গে আপনি তো বলছেন যে আওয়ামী লীগ মানে খারাপ, ছাত্রলীগ মানে খারাপ, ছাত্রলীগ দেখলে পেটাতে হবে। তাহলে ফয়সাল আপনার সাথে কিভাবে ঘুরে বেড়ায়? ফয়সাল আপনার সঙ্গে কেন ঘুরে? এই প্রশ্নটি আমরা কোথাও কোনো জায়গা থেকে করিনি। অর্থাৎ এদের মধ্যে সাদা এবং কালোর একটা অশুভ নেক্সাস যে ছিল, এটা অস্বীকার করা যাবে না। তবে আমরা এগুলো পরিষ্কার করে কখনো জানতে পারবো না। যদি জানতে পারতাম তাহলে এই হত্যাকাণ্ডের ভিত্তিটা আমাদের কাছে পরিষ্কার হতো। আমাদের রাজনীতিতে এই হত্যাকাণ্ডটিকে একটা বিভাজনের জায়গাটায় একটা বড় রকমের বিভাজন তৈরি করবে। আর মমতা ব্যানার্জি এই বক্তব্যের ভেতর থেকে সেখানেও সম্ভবত তরুণদের মধ্যে বলেন বা এই হাদির যে স্পিরিটটাকে যারা ওন করত তাদের নিজের দিকে টানার কোনো উদ্দেশ্য ছিল কিনা, আছে কিনা আমরা জানি না। রাজাকে ভাই যথার্থ বলেছেন যে যখন এই খুনিকে বা সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে তখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ফেরত দিতে উদ্যোগ কেন নিলেন না? যখন তার সরকার অমিত শাহ বা বিজেপির দ্বারা চাপের মুখে পড়েছে তখন আধা আধি বললেন, পুরোপুরি কিন্তু বললেন না। সীমান্তের যে ব্যাপারটা বলছেন, সীমান্তে ব্যবস্থাপনাটা এটা ট্র্যাডিশনাল যে রিলেশন, সেই রিলেশনের সাথে যায় না। এর সাথে রাজনীতি, ধর্ম অনেক কিছু আপনি মেলাতে পারবেন না। যদি পারতেন তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা কিন্তু একই ধর্মের মানুষ। এবং আফগানিস্তানে যে সরকারটি বসেছে তাদেরকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই দেশটি হলো পাকিস্তান। অথচ আজকে দুপক্ষ যেভাবে সংঘাত এবং সহিংসতায় জড়িয়ে পড়েছে, এর একটা বড় কারণ হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা। আবার আপনি যদি দেখেন তুরস্ক তার দেশের ধর্মের জায়গায় বিবেচনায় নিয়ে সে তার সীমান্ত কিন্তু আয়লান কুর্দিদের জন্য খুলে দেয়নি। তাহলে কি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কি একটি ঝামেলা বাংলাদেশের সাথে ভারতের যে ভারত সীমান্তে যে আচরণগুলো করছে, সীমান্তকে ঘিরে যে আচরণগুলো করছে, তার মধ্যে তার একটা বড় ভাই সুলভ, প্রভু সুলভ মনোভাব তার আছে। এই যে রাতের বেলায় কেন এখানে নিয়ে আসা হচ্ছে এর কারণটা আমরা জানি। তারা হয়তো ধারণা করে যে এই সময় আমাদের যে সীমান্ত রক্ষীরা তারা সম্ভবত ঘুমাচ্ছে, এই সুযোগে আমরা তাদেরকে এপার পুশব্যাক করে দিব। ঘুমাচ্ছে সম্ভবত এই ধারণাটি রাতের অন্ধকারে দেখা যায় না। কারণ আপনি দেখেছেন যে বিজিবির টহল থাকে। আপনি শামসুদ্দিন মানিকের কথা মনে আছে? রাতের বেলা কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সীমান্ত পার হওয়ার জন্য, ধরাও পড়েছিলেন যেখানে। তার অর্থ হলো এদের মধ্যে সম্ভবত এদের কাছে কতগুলো মেসেজ থাকে, যে মেসেজের উপরে ভিত্তি করে তারা এই কাজগুলো করে। শামসুদ্দিন মানিক সেখানে কিন্তু ঘুমিয়েছিল রাতের বেলায়, ধরা পড়েছে কিন্তু রাতের বেলায়। তিনি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন, সম্ভবত এই কারণে যে এই সময়টায় নিরাপত্তা ব্যবস্থাটা হয়তো একটু শিথিল থাকে, অথবা বিস্তীর্ণ যে এলাকাটা, সব জায়গাটা সেভাবে নিরাপত্তা থাকে না, সেই কারণে তারা রাতের বেলায় সেখানে জড়ো করছে এবং সুযোগ মতো পুশ করছে। একই সাথে এই প্রশ্নটাও আপনাকে আমি করি, আমার দেশ, আপনি কেন রাত ৩টার সময় সীমান্ত অতিক্রম করতে যাই? আমি ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আমি অবশ্যই কথা বলবো, 1000 বার বলবো যে ভারত আর তার সীমান্তের কোনো দিকে গুলি না ছুড়ে, এমনকি পাকিস্তানের সাথে তার যুদ্ধের সম্পর্ক যেখানে, সেখানেও সে এভাবে নির্বিচারে গুলি চালায় না। কেবলমাত্র বাংলাদেশ সীমান্তে সে নির্বিচারে গুলি চালায়, তার 1000 বার সমালোচনা করব। একই সাথে এই প্রশ্নটাও করব যে আপনি এই ঘটনা মেক্সিকো এবং আমেরিকার যে সীমান্ত, সেখানে যদি আমেরিকার সীমান্তে কেউ রাতের বেলায় প্রবেশ করার চেষ্টা করত, আমেরিকার সীমান্ত রক্ষীরা কি করতেন? আর আমরা কেন বারবার এই কাজটা করতে যাই? আমাদের আত্ম উপলব্ধিটা কবে তৈরি হবে?
জি। এটি যে একটা দেশের জন্য আত্মমর্যাদার জন্য খুবই হানিকর, এটিকে আমরা উপলব্ধি করব না? ভারতের সমালোচনাটা আমি করছি, কিন্তু আত্মসমালোচনা ভারতের লোকজন যেন এটি না শুনলে খুশি হব। আমরা কেন সীমান্ত অতিক্রম করে, আমাদের সীমান্ত কি বন্ধ, সিল করে দিয়েছে? না, তারা তাহলে রাতের বেলায় আমি কেন সেখানে যাচ্ছি? আর ভারত যে ওপারের যে চোরা চালানিরা তাদের পণ্য নিয়ে আসছে, তাদের কেউকে সে গ্রেপ্তার করছে না, ধরছে না, কেবল গুলি করছে আমার বুকে, আমার ভাইয়ের বুকে। কিন্তু এই প্রশ্নটাও আমার যেমনি তুলতে হবে, একই সাথে নিজের কাছে জিজ্ঞেসটা করতে হবে, আমাদের ভাই ব্রাদারের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই তুমি কেন রাতের বেলায় কেবল সীমান্ত অতিক্রম করতে যাও? ডালমে কুসকালা হয়, শেষ করে দিব এই জায়গাটায়। সরকার অনেক জায়গায় দেখছি বিএনপির লোকজন বেশ এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, উদ্বিগ্ন। কিন্তু আপনি যখন রাস্তার রাজনীতি করবেন আর আপনি যখন পাওয়ারের রাজনীতি করবেন, দুটোর মধ্যে আপনার প্রতিক্রিয়ার অনেকগুলো ভিন্নতা আপনার থাকতে হবে। আজকে রাস্তায় যারা আছে তারা বিরোধী দল জামাত ইসলাম, তারা পার্লামেন্টে বলবে, তারা বাইতুল মোকাররমের সামনে বলবে, কিন্তু বিএনপির তো সুযোগ আছে, ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে ডেকে জিজ্ঞেস করা যে তুমি এই কাজগুলো, আচরণগুলো কেন করছো? আপনি গত 3 মাসের যে ঘটনাগুলো ঘটছে, আপনি কি একবারও দেখেছেন যে বিএনপি ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে এই ঘটনার প্রতিবাদ করেছে? তাহলে সে সোশ্যাল মিডিয়ায় এসে তার কর্মীরা, টেলিভিশনে এসে তার নেতারা, এটা এক ধরনের পপুলিস্ট পলিটিক্স। সে পাবলিক সেন্টিমেন্টকে ধরে সে টকশোতে এসে কথা বলছে, কিন্তু তার তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার তো সরকার আছে, তারা তো চাইলে ডাকতে পারে, ডেকে জিজ্ঞেস করতে পারে এই আচরণটা তুমি কেন করছো। সেটি করছে না, তার মানে হলো আপনি সাপও মারতে চাইছেন, লাঠিও ভাঙতে চাইছেন। জি, রাজাগীর ভাইয়ের কাছে আসতেছি। সাপ মারতে চাচ্ছে, লাঠি ভাঙতে চাচ্ছে না শরীফ ভাই। আরেকটি বিষয় যেটি প্রতিটা বিষয় আজকে একটা জটিল এবং ঝামেলার বিষয়, বুঝছেন আপনি? এই ঝামেলার জটটা খুলবেন আপনি? আমি তো খোলার কেউ না। আপনার কাছেই আমি একটা কথা বলি, জানতে চাই। আপনি শুনেন, আমি একটা কথা, শরীফ ভাই একটা কথা বলছিলেন যে কে কাকে বোঝাবে আর কি, আমি মানে সেটাই রাত্রে যারা যাচ্ছে এদিক থেকে তাদেরকে বোঝাবে বা ওদিক থেকে রাত্রে না, ইনফ্যাক্ট রাত্র আর দিন বলতে তো কিছু নাই। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি আপনি চিন্তা করেন, দেশের প্রহরী কিন্তু 24 ঘন্টা জাগনা থাকতে হবে, 24 ঘন্টা। এই জন্য তো রাত দিনের বিষয়, রাত দিনের বিষয় না, ইনফ্যাক্ট নাই, অফিসিয়ালি নাই। এখন আপনি যদি ঘুমায় থাকেন সেটা অন্য কথা, আর আপনি জায়গায় থাকলে যে খুব একটা কিছু করতে পারবেন তাও তো না। আমরা তো অতীত দেখছি এরকম। না, বিষয়টা হচ্ছে এখন তো দেখছি যে আমরা প্রতিহত করতে পারছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা ডিপ্লোম্যাটিক ফেইলিউর। আপনি যদি আসেন এখানে, আপনি বর্ডারে ক্রস করে আমাদের লোক মারা, গরু চুরির নামে হত্যা করা, সবটার জন্য তো আমার বিচার ব্যবস্থা আছে তো, ফ্ল্যাগ মিটিংয়ের সিস্টেম আছে। তার মানে এটা আলটিমেটলি আপনি সহজ ভাষায় বললে ডিপ্লোম্যাটিক ফেইলিউর। সেটা আমার যোগ্যতা বা অযোগ্যতা, আমাদের একটা ডিপ্লোম্যাটিক রং থিওরি আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা আমরা দীর্ঘ 50-55 বছর যখন শুনে আসতেছি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমার কাছে মনে হয় না পৃথিবীতে এই কনসেপ্ট আছে। আপনি দেখেন, এই যে সকলের সাথে বন্ধুত্ব, এর অর্থ কি? সবার সাথে বন্ধুত্ব। কারোর সাথে শত্রুতা নয় মানেও বন্ধুত্ব। পৃথিবীতে সবার সাথে আপনার বন্ধুত্ব হবে? এই গ্লোবাল ভিলেজ, আজকের যে পলিটিক্স, তাতে আপনি কারোর সাথে বন্ধুত্ব হবে না। কেন হবে না? ইটস এ কোশ্চেন অফ ইন্টারেস্ট। আপনি আপনার দেশের স্বার্থ দেখতে হবে, কোনো সন্দেহ নাই। এটা তো কোনো শরীফ ভাই তার স্বার্থ দেখে, আমি আমার স্বার্থ দেখি। কতটুক দেখবো না দেখবো, যতটুক নিলে আমার সাথে শরীফ ভাইয়ের বিবাদ না হয়, যতটুক শরীফ ভাই আমাকে দিলে পরে তার দেশের লোকজনের জন্য ক্ষতি না হয় বা লোকজন তার উপরে বিরূপ না হয়, এই জায়গাটায় আমরা সেট করতে পারি নাই আজকে পর্যন্ত, যে আমরা সেটেলটা কিভাবে করব। এই যে আপনি বলতেছেন যে বর্ডারে লোক জড়ো করতেছে বাংলাদেশের, আচ্ছা তার আগে আসি যে ভারতের সীমান্ত নিয়ে বাংলাদেশের লড়াই, বাংলাদেশের সাথেই ভারতের সীমান্ত নিয়ে লড়াই হবে, এটাই চূড়ান্ত। কেন হবে আমি বলি, উনি পাকিস্তানের বর্ডার বলছে, চায়নার বর্ডারও আছে, আর বাংলাদেশের বর্ডারটা কোথায়? তার পেটের মধ্যে। অর্থাৎ আপনি কল্পনা করেন, যদি ভারত আর বাংলাদেশের ম্যাপটা যদি আমরা একসাথে দেখেন, টোটালটা মিলে যদি একটা হিউম্যান বডি মানে কল্পনা করেন, দেখবেন বাংলাদেশের এটা স্টোমাক। টোটালটা মিলে যদি একটা শার্ট কল্পনা করেন, বাংলাদেশ শার্টের পকেট। আপনি আমারে বলেন, কোনো স্টোমাকের ভিতরে যদি পয়জনাস কিছু হয়, তাহলে পুরো বডিটা কলাপস করে। সেজন্য তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে।
এটা যেমন তাদের কারণ, একইভাবে তাদেরও ভাবা উচিত যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই পয়জনাস হয়ে যায় সেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং বাংলাদেশের ভিতরটা এই বর্ডার ইস্যু নিয়ে হোক আর যেভাবেই হোক যাতে পয়জনাস না হয়, এটা ভাইস ভার্সা দুইটা দেশের খেয়াল রাখা উচিত। এটা কি শুধুই আমি খেয়াল রাখবো? না, অত বড় একটা দেশ, তারও খেয়াল রাখা উচিত। এই কারণে বললাম, আবার যদি করেন বর্ডার ক্রস করে আমি পালাবো, ভারত যদি বর্ডার ক্রস করে পালাইতে চায় সে পাকিস্তান ঢুকবে, সে চায়না ঢুকবে, সে নেপাল ঢুকবে। বাংলাদেশ যদি বর্ডার ক্রস করে ঢুকে কোথায় ঢুকবে? শুধুই ভারত, শুধুই ভারত, আর এক পাশে পানি। এই তো সেই কারণে আপনি বাংলাদেশের বর্ডার নিয়ে, বাংলাদেশের বর্ডার নিয়ে খুব চিন্তিত। আমেরিকার পাশে মেক্সিকো থাকে, কানাডা থাকে, তাদের তো প্রবলেম হচ্ছে না। এই যে প্রবলেম হচ্ছে না কেন তাদের, অত বড় একটা পরাশক্তি থাকা সত্ত্বেও আমাদেরকে সেই জায়গাটা রিসার্চ করতে হবে। একইভাবে ভারতেরও গবেষণা করা দরকার যে আমেরিকার পাশে যদি কানাডা মেক্সিকো থাকতে পারে উইথ দেয়ার ফুল সার্বভৌমত্ব নিয়ে, একইভাবে আমার পেটের মধ্যে বাংলাদেশ থাকবে। বাংলাদেশে তাদের লালন পালন করা দরকার যে এরা যাতে অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে, কারণ এটা যদি পয়জনাস হয় আমার জন্য খুব ক্ষতিকর। সুতরাং ভারতের তো সবচেয়ে বেশি উচিত বাংলাদেশটাকে পাহারা দেওয়া। এবার আসেন বর্ডার থেকে যে লোক পাঠাবেন, সিএএ ওনারা বানাইছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কাদেরকে পাঠাবেন? বাংলাদেশিকে, ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি। বাংলাদেশি তো আর ভারতের নাগরিক না, যিনি ভারতের যিনি নাগরিক হয়ে গেছেন হয়েই গেছেন। তার মানে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশি ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করতেছেন যে বাংলাদেশি তাকে। এখন এই প্রশ্নটা আসলো কেন? এতদিন তো আসে নাই এত কঠিনভাবে। এই যে আসলো কেন, সেই জায়গাটা আপনাকে হাত দিতে হবে, সেই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে। আপনি এভাবে তো আটকাতে পারবেন না। যেমন সৌদি আরবে বলা হয়েছে যে চুরি করলে হাত কেটে দিবে, নারীর দিকে খারাপভাবে থাকলে চোখ তুলে দিবে। সৌদি আরবের মানুষের হাত আর চোখ সবই কিন্তু আছে। তার মানে হচ্ছেই যে এই সিদ্ধান্তটা নিচ্ছি কেন, ওনারা নিচ্ছেন কেন, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এক, তারপর যদি উনি ডিসাইড করে ফেলেন এরকম যদি পাওয়া যায়, তাহলে তো ওনার সাথে কি আমি যুদ্ধ করব? কথার কথা বলছি। আপনি যদি এই যে গরুর ব্যবসায়ী হত্যা করতেছেন, এই ক্লাসটা কোনটা? আপনি দেখেন বর্ডার ক্রস করে যাওয়া এবং আসা, এবং ভারতের বর্ডারে, বাংলাদেশের সীমান্তের দিকে ওনার বর্ডারে যাদেরকে জড়ো করা হয়েছে তারা একদম নিম্ন প্রোফাইলের মানুষ। ওখানে নিশ্চয়ই এই আম্বানি পরিবারের কেউ নাই, ওখানে নিশ্চয়ই বড় ব্যবসায়ী সন্তান কেউ নাই, যেগুলো আছে পুওর ক্লাস। আবার এই গরু নিয়ে আমরা যাতায়াত যারা করে তারাও পুওর ক্লাস। এই ক্লাসটা নিয়ে কি আমরা শুধু রাজনৈতিক পণ্য বানাবো? মানে আলটিমেটলি তো আমরা রাজনীতি করতেছি, আলোচনাটা কিন্তু রাজনৈতিক। আলোচনাটা হাইকমিশনের ডাইকে আমি ধমক দিব, অথবা আলোচনাটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে, কিন্তু ভিকটিম কারা? একদম লো প্রোফাইল। তাহলে এই যে লো প্রোফাইলকে জড়ো করছেন, কিন্তু হাই প্রোফাইল যারা অপরাধী তাদেরকে তো আপনি, আমি সেটাই তো বলতেছি, লো প্রোফাইলকে আমরা ভিকটিম বানাইয়া হাই প্রোফাইলের লোক রাজনীতি করছি। কিন্তু লো প্রোফাইলের লোকগুলা ভিকটিম হচ্ছে কেন সেটাকে আমরা আদৌ ভাবছি? দেশকে ভালোবাসতে হইলে, দেশের জনগণকে ভালোবাসতে হলে এই সমস্ত ফ্ল্যাগ মিটিং নাই, প্রয়োজনে মিটিংয়ের পর মিটিং করতে হবে যে ভাই আমার লোকগুলা মারছো কেন। আর নয়তো এই যদি আমি কৈফিয়ত না নিতে পারি বা বুঝতে না পারি, ভাই তাহলে তো আমি দেখেন, রাজনীতি কোনো মজার জিনিস না। রাজনীতিকে যারা মজার জিনিস মনে করে নেন তাদের ব্যর্থতা সুনিশ্চিত। রাজনীতিকে যিনি মজার জিনিস মনে করবেন, যে আমি আয়েশের সাথে থাকবো, রাজকীয় আয় হবে, আমার চলাফেরার আগে গাড়ি ফ্ল্যাগ থাকবে, গাড়ি পুত 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 করবে, এই সমস্ত, এইটা যদি ভাবেন, তার জন্য ভাই রাজনীতি না। রাজনীতি করতে হলে আপনার গ্লেজ নষ্ট হইতে হবে, রাজনীতি করতে হলে আপনার সিনা টান করে চলতে হবে, রাজনীতি করতে হলে আপনার দেশে যাদেরকে ভিকটিম বানানো হয় তাদেরকে আপনার রক্তের সম্পর্কের ছেলে মেয়ে মনে করতে হবে। তা না হলে ভাই এগুলো আপনার রাজনীতি করবেন এই পণ্য নিয়ে, এগুলো সব পণ্য। সুতরাং আমার কাছে পরিষ্কার কথা, ভারতের সাথে বারবার বসেন, কি চাই আমরা। কারণ আপনি যত বড় রাজনীতিবিদই হন না কেন, আপনার রাজনীতি দেশের লোকের জন্যে। গরুচোরও আপনার দেশের লোক, যে লোকটাকে পাঠাই দিতে চায় সেও আপনার দেশের লোক। আপনাকে ভাই বসতে হবে। কীভাবে বসবেন, কেমনে বসবেন, কি গবেষণা করবেন, ভাই এটার সাথে কোনো ছাড় নাই। আর যদি মনে করেন যে না ফ্ল্যাগ মিটিং হবে, শরীফ ভাই বলছে হাইকমিশনে ডাকবো, অমুক, হ্যাঁ চলমান থাকবে, চলছে তো। জি শরীফ ভাই, আমি আপনার কাছে আসতে চাই। 8 তারিখে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, আমরা জানি সেই মিটিংটা হবে।
এই মিটিংয়ে আসলে সামনে কি বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো আসলে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে আপনার কাছে মনে হয়, বা আপনার পরামর্শটা কি? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের রাজনৈতিক শক্তির নির্দেশনায় প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, এটা বন্ধ হওয়া দরকার। আমাদের এখানে কথায় কথায় গুলি চালানোর যে সংস্কৃতি তারা এস্টাবলিশ করেছে, তীব্রভাবে তার প্রতিবাদ করা দরকার। যদিও সাম্প্রতিক সময়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বেশ কতগুলো জায়গায় সাহসিকতার সাথে বিএসএফের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার প্রতিবাদ জানাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে দৃঢ়তার সাথে তাদের এই উদ্যোগকে, তাদের এই সাহসিকতাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা, রাজাকে ভাই যথার্থ বলেছেন অনেকগুলো জায়গায়, আমরা তাদের পায়ে পাড়াও যেমন দিতে চাই না, আবার আমার আত্মমর্যাদা নিয়েও আমি থাকতে চাই। আমার দেশটার উপরে তাদের কর্তৃত্ব দেখানোর যে প্রবণতাটা আছে, আবার বিজেপি কিন্তু তার রাজনৈতিক দর্শনের দিক থেকে গরিব বিরোধী। কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম, সে কোরবানির গরু নিয়ে শেষে যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যে সমস্ত হিন্দুদের রিপ্রেজেন্ট সে করে তা না, সেখানে একটু পিছিয়ে পড়া জাতপাতে বিভক্ত যে জনগোষ্ঠী আছে, তার মধ্যে যারা পিছিয়ে আছে, দলিত সম্প্রদায়, বিজেপি কিন্তু তাদেরও বিরুদ্ধে। এবং সে যেখানে যেখানে তার সরকার গঠন করেছে ভারতের মধ্যে, প্রত্যেকটি জায়গায় বিজেপি এই যে বিভাজন, এই যে বিন্যাস, এই বিন্যাসটাকে সে অনুসরণ করে। দুর্বলের ক্ষেত্রে সে খুব হ্যাডম দেখায়, কিন্তু সেখানের আদানিকে মাত্র কয়েকদিনের মধ্যে সে বিপুল সুযোগ সুবিধা দিচ্ছে। বড় বড় কর্পোরেট পুঁজিকে সে সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ সে কর্পোরেট পুঁজির প্রতিনিধিত্ব করে। আপনি ভারতের পশ্চিমবঙ্গে বলেন, অন্যান্য জায়গাগুলোতে বলেন, কিন্তু তার এই যে পলিটিক্স, সেই পলিটিক্স মারাত্মকভাবে প্রতিরোধের মুখে পড়বে এবং পড়ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম হকারদের পেটে লাথি মেরেছে। আপনি প্রায় প্রতিদিন দেখবেন ভারতের বিভিন্ন জায়গায় গরিব মানুষ, হকাররা বিক্ষোভ করছে ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন যেটা করেছেন, বাংলাদেশ প্রথম, যেটা সরকার বলছে যে বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ বা বাংলাদেশ ফার্স্ট, ওই জায়গাটায় প্রায়োরিটিটা আপনাকে দিতে হবে। এবং এটা কেবলমাত্র দেশীয় মিডিয়ায় আপনি বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন তা না, আমি আমার স্বার্থের জায়গাটাও সেটি দেখতে চাই। আমেরিকার কাছে আপনি তোয়াজ করবেন, আমেরিকার কাছে নতি স্বীকার করবেন, আমেরিকার কাছ থেকে যেভাবে আপনি বাণিজ্য সহ অন্যান্য জায়গায় সুবিধাগুলো দিচ্ছেন, ভারতকে দিবেন। এটা যদি হয়, তাহলে বাংলাদেশ ফার্স্ট এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট আসলে একটা সময়ে মানুষ যে অ্যাপ্রিসিয়েট করেছে, একটা সময় মানুষ এটি নিয়ে প্রশ্ন করবে। আমরা আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত সুরক্ষা রাখতে হবে। ভারত তার সীমান্তে কি করে, এটা নিয়ে আমাদের মধ্যে যে উদ্বেগ, এই জায়গাটাও আমাদের বিবেচনা করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। সে তার এরিয়ার মধ্যে যদি বেড়া দিক, রাস্তা বাড়া, সেটা তার ব্যাপার। 50 গজের মধ্যে সে কিন্তু যা নোম্যান্স ল্যান্ডের বাইরে আমাদের এখানে কিন্তু এক ধরনের একটা প্রচারণা আছে, নোম্যান্স ল্যান্ড, এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত যে এটা কেউ এখানে কোনো রকমের কোনো স্থাপনা তৈরি বা এই কাজগুলো করতে পারবে না। কিন্তু এর বাইরে সে যদি তার সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়, এটা তো আমারকেও সে হেল্প করছে। জি, আমি শেষ করব, রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করবো। রাজ্জাকি ভাই, আসলে সামনে যে বৈঠক আছে, সেই বৈঠকের কি বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন প্রস্তাবগুলো দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি সিম্পল মনে করি ভাই, জিওগ্রাফিক্যাল যে পজিশনটা আমার ভালো পজিশনে নাই। আমি মানে আপনি পৃথিবীতে এরকম দেশ খুব কমই পাবেন যা 3 দিক ঘেরা একটা দেশ। এটা যেভাবেই হোক, আজকে যদি আমি আরও পিছিয়ে যাই, এই বন্টনটাই ঠিক হয় নাই, ওইটা যদি, তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমাদের যেটা এখন করণীয় সেটা হলো এই যে ভারত নিয়ে আমাদের ভাবতে হবে। 1 নম্বর, ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের নিশ্চিত করতে হবে, এবং সেটা অবশ্যই একতরফা নয়, দোতরফা। এটা বলে পিসফুল কোএক্সিস্টেন্সটাকে সার্টেন করতে হবে। আর একটা জিনিস ভাবতে হবে যে ইন্ডিয়া আমার মানে 3 দিকে যেভাবে আছে, তাতে হি মে বি মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হি মে বি মাই ওয়ার্স্ট এনিমি। এই 2টা জিনিসই মাথায় রেখে আমাদেরকে বসে ডিপ্লোম্যাটিক্যালি
খুব কৌশলগতভাবে বসে একেবারে ফ্রেন্ডলি বসে যে ভাই আমরা দুইটা দেশ সহাবস্থান করব। আপনারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বললেন না, আমার শিক্ষা ব্যবস্থা, আমার কালচার, আমার ধর্মীয় বিষয় এগুলো নিয়ে কিছু বললেন না। আপনার আভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। দ্বিতীয় কথা হলো আপনার সিকিউরিটি কনসার্ন আছে, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি আমাকে এনশিওর করেন আপনার সিকিউরিটি কনসার্ন আমরা দেখব, আপনারাও আমার সিকিউরিটি কনসার্ন দেখবেন, এবং এইভাবে বইসে আমরা আমার কাছে মনে হয় একটা সুন্দর শান্তিপূর্ণ আলোচনা করা দরকার। এইটা কনস্ট্যান্ট, এই যে আমাদের সেই স্বাধীনতার পক্ষশক্তি বিপক্ষ শক্তির মতো 55 বছর যাবত আমরা সেই বাউন্ডারি নিয়ে লড়াই চলতেছে, এর একটা অবসান দরকার, এবং সেটার জন্য আমি মনে করি বারবার বসা দরকার তাদের সাথে। ভাই মানুষ তো আমরা সব, মানুষ চেঞ্জ হয় না, কেন হবে না? আজকে আমাদের রাজনীতিবিদরা এক সময় এক একজন কোথায় ছিলেন, আজকে চেঞ্জ হয়েছে না? অনেক রাজনীতিকে তো অনেক মেরুকরণ চেঞ্জ হয়। আমার কাছে মনে হয় সেই জায়গাটায় আমাদের বসা দরকার, এবং কন্টিনিউয়াস প্রসেস এটা না হওয়ার কি আছে। জি, সেই প্রচেষ্টাই হয়তো চলতে থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়।